জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর কাজ ও বৈশিষ্ট্য কেমন হবে এই সম্পর্কে। এই নীতিমালা প্যারিসে গৃহীত হয় বলে এর নাম প্যারিস নীতিমালা। বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার সংগ্রাম কম সময়ের নয়। করে 1995 থেকে 2007 সাল পর্যন্ত এই উদ্যোগসমূহ আরো জোরালো রূপ পায়। এসব পদক্ষেপের ক্ষেত্রে অনেক উত্থান ও পতন ছিল, কখনো এগিয়েছে বা কখনো পিছিয়ে। 1996 সালে তৎকালীন সরকার একটি অ্যাকশন রিসার্চ করতে সম্মত হয়। পরবর্তী সময় 1999 সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার বিষয়ে একটি খসড়া আইন মন্ত্রী পরিষদে অনুমোদিত হয়। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কিভাবে মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করতে হয় এই বিষয়ে একটি ব্যবহারিক পুস্তিকা আমরা 2012 সালে প্রকাশ করেছিলাম। এমনকি জাতীয় মানবাধিকার কমিশনও পুনর্মুদ্রণ করে উক্ত পুস্তিকাটি ব্যবহার করছে। The primary focus of our work is advocacy towards the strengthening and establishment of Paris Principles compliant NHRIs in both law and in practice. So one of the ways we go about it in our advocacy work is through the publication of an annual assessment report of NHRIs in the region. The ANI report is one of many advocacy strategies we employ, others being interventions around accreditation or at the APF dialogue, for example. So basically the ANI report is a performance review analyzed through the lenses of civil society of the performance of their national NHRIs. যদিও 2013 সাল ও 2014 সালের প্রথমার্ধে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু পরবর্তী সময়ে কমিশনের পক্ষ থেকে পরিপূরক পদক্ষেপ সব ক্ষেত্রে আমরা লক্ষ্য করিনি। আমাদের প্রত্যাশা এই ধরনের ঘটনায় কমিশনের পদক্ষেপ শুধুমাত্র প্রতিক্রিয়া প্রকাশে সীমাবদ্ধ থাকবে না। পুরো রিপোর্টটা থেকে এখানে আমাদেরকে একটা প্রেজেন্টেশনের মধ্যে সারসংক্ষেপ করে আনতে হয়েছে। মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন স্থাপনে সাধারণ যে সিভিল সোসাইটি যাদের বলি বা সিটিজেন্স গ্রুপস বলি তাদের কি রোল ছিল। নেক্সট আমরা আরেকটা প্রেজেন্টেশন পেয়েছি ফ্রম আমাদের বন্ধু জোসেফ কোয়ান, যিনি থেকে এসেছেন। তিনি আমাদেরকে বলেছেন এশিয়ান এনজিও নেটওয়ার্ক যেটা আনির যে ভূমিকা সেটা সম্পর্কে, and he has also given us an overview of the regional ANI NHRI যেগুলি রয়েছে তাদের এবং তাদের ভূমিকা সম্পর্কে বলেছে। যদি গ্রাসরুট লেভেল থেকে আইনি বা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যদি কোনো পরামর্শ কেউ পেতে চায়, সেই ক্ষেত্রে হিউম্যান রাইটস কমিশন হাউ could respond, or is there any mechanism or hotline that could run for 24 hours? সাজেশন দিতে চাই মিজান স্যারকে, তা হচ্ছে যে আমাদের পুরো দেশে কয়টা মানুষ জানে যে মানবাধিকার কমিশনে কিভাবে অভিযোগটা দায়ের করতে হবে। আমি শারমিন ইসলাম এসেছি নেটস থেকে। আমার স্যারের কাছে একটা প্রশ্ন, যে এতক্ষণ আসলে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কথা হয়েছে, তারপরে গভর্নমেন্ট রেসপন্সিবনেস টুয়ার্ডস ইউর রিকমেন্ডেশন নানান কথা হয়েছে। কাছে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার আমরা দিয়েছি, যেখানে বলেছি যে শুধুমাত্র মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়াটাই যথেষ্ট নয়। যে নাগরিক, যে ছেলেটি চিরতরে পঙ্গু হয়ে গেছে, পঙ্গু তো বরণ করতে বাধ্য হয়েছে, তাকেও কিন্তু যথাযথ ক্ষতিপূরণ দেওয়াটা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি। আমরা কিন্তু বলে দিতে পারি না যে রাষ্ট্র কার কাছ থেকে কিভাবে ক্ষতিপূরণ আদায় করে কিভাবে একজন নাগরিককে দেবে, সেটা কিন্তু আমার কাজ নয়, সেটা হচ্ছে বিচার বিভাগের কাজ। আমরা যদি আমরা দাবিটুকু করতে পারি, আমরা মনে করি যে এখানে একজন নাগরিকের অধিকার এখানে লঙ্ঘিত হয়েছে এবং সেখানে সে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য এবং ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্বটা রাষ্ট্রের উপরে বর্তায়, এতটুকু পর্যন্ত আমরা বলতে পারি।
রাষ্ট্র কিভাবে কার কাছ থেকে কোন প্রক্রিয়া সেটা আদায় করে নেবে, এটা কিন্তু রাষ্ট্র এবং বিচার বিভাগ তারা নির্ধারণ করবেন। আমরা এটা করতে গেলে হয়তো অন্য ব্যক্তিদের ভেতরে আমরা হয়তো হস্তক্ষেপ করে বসবো, যেটি কখনোই কাঙ্ক্ষিত হবে না। আমার মনে হয় যে কটি প্রশ্ন আমার মধ্যে ইতিমধ্যে করা হয়েছে তার উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি। আশা করি যে উত্তরগ্রহণ সন্তোষজনক হয়েছে।